এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ। সংঘর্ষে নিহত 4, হত্যার জন্যই হামলা বললেন নাহিদ। গোপালগঞ্জের হামলা ন্যাক্কারজনক বলছে বিএনপি। হামলাকারীরা ছাড় পাবে না, সরকারের বিবৃতি। এনসিপির বিক্ষোভ আজ। রাজধানীর অলিগলি মহল্লায় গড়ে উঠেছে রাজনৈতিক দল। কর্মকাণ্ড নেই কার্যালয়ে। ভুয়া কমিটি দিয়ে নিবন্ধন পাওয়ার চেষ্টা। গাজীপুর সদরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ। অতিষ্ঠ শিক্ষকরা অস্বীকার করে বলছেন ষড়যন্ত্র। বেনাপোল স্থলবন্দরে তীব্র জলাবদ্ধতা। গেট বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পণ্য খালাস কার্যক্রম ব্যাহত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। যুদ্ধবিরতির মধ্যে সিরিয়া ইসরায়েলের ড্রোন হামলা। কেঁপে ওঠে দামেস্কের 8টি এলাকা। সংযুক্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। দর্শক, শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, এবার পুরো খবর। এনসিপির পদযাত্রা কর্মসূচি ঘিরে রণক্ষেত্র গোপালগঞ্জ। সমাবেশের আগে ও পরে এনসিপির গাড়ি বহরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ। বুধবার দুপুর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এতে নিহত হয়েছেন 4 জন। পরে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। এরপরই গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘন্টার কারফিউ জারি করে সরকার। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ জুড়ে। সকালে সমাবেশ স্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলার পরেও কর্মসূচি বাতিল না করে বেলা 2টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশস্থলে পৌঁছায় এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরপর বক্তব্য দেয় নাহিদ, হাসনাত, সার্জিসরা। কিন্তু সমাবেশ শেষ হতে পুনরায় হামলা শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। পুলিশ সেনাবাহিনীর সাথে শুরু হয় সংঘর্ষ, গুলিবর্ষণ। হামলা থেকে রক্ষায় প্রথমে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ও পরে সার্কিট হাউসে আশ্রয় নেন এনসিপির নেতাকর্মীরা। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে গোপালগঞ্জ রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন সহ জারি করা হয় 144 ধারা। তবুও থামানো যায়নি সংঘর্ষ। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালায় আওয়ামী সমর্থকরা। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়িও। হামলার নিন্দা জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুকে বাসলে মুজিববাদের কবর রচনা করে ফেরার হুঁশিয়ারি দেন। এদিকে গণমাধ্যমের সঙ্গে এক ফোনালাপে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্লিপ্ত ছিল বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পরে বিকেল 5টায় যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। এর আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্যেই সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করার ঘোষণা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আব্দুল্লাহ মারুফের রিপোর্ট। এনসিপির মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই থমথমে গোপালগঞ্জ। সকালেই 2 দফায় পুলিশ ও ইউনো গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থল পৌর পার্কে পৌঁছানোর আগেই মঞ্চে হামলা চালায় ছাত্রলীগের 200 থেকে 300 নেতাকর্মী। এ সময় বিপুল পরিমাণ চেয়ার ভাঙচুর করে তারা। সড়কে দেয় দেশীয় অস্ত্রের মহড়া। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা। বেলা 2টার পর সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কোন পরিবার বা দলের কাছে গোপালগঞ্জকে বর্গা দেওয়া হয়নি। কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব।
আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা করেছে বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করা হবে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জকে কলুষিত করেছে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে এনসিপি পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। বুধবার বিকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে। এসব প্রতিবাদ কর্মসূচি থেকে নৃশংস এই হামলার তীব্র নিন্দা জানানো হয়। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার বিকালে কিছুক্ষণের জন্য শাহবাগ ব্লক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন। এ সময় ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার, জুলাই সনদ ঘোষণা ও পুলিশি ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। নিন্দা জানান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে ২৪ ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করে ৫ আগস্টের মধ্যে ফ্যাসিবাদ নির্মূলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতারা। আমরা সুস্পষ্ট কণ্ঠে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, আল্লাহর রাস্তায় দায়িত্বটা ছেড়ে দেন। আমরা আপনাদের প্রতি সম্মান রেখে, আপনাদের ব্যক্তিত্বের প্রতি তাকিয়ে আমরা আপনাদেরকে সেই আসনে বসিয়েছিলাম, কিন্তু আপনারা চরমতম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদে জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। এদিকে এক বিবৃতি সরকার জানিয়েছে, হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। মাহবুব তামিমের প্রতিবেদন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলায় উত্তাল রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশ। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ। এই হামলাকে ঘৃণ্য বর্বর হামলা আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার এটিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিবৃতি দেয়। সেই সঙ্গে দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার কথাও জানানো হয়। হামলার ঘটনায় এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নিলে সরকারকে এর দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে ২৪ ঘন্টার মধ্যে এই হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ঢাকা টু গোপালগঞ্জ মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি ফেসবুকে লেখেন, বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় নির্মূল করতেই হবে ফ্যাসিস্টদের। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। বুধবার রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। যতই বাধা বিপত্তি আসুক এনসিপি এগিয়ে যাবে বলেও জানান নাহিদ ইসলাম। এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকে অশনি সংকেত উল্লেখ করে প্রশাসনকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জুলাই যোদ্ধাদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আরও জানাচ্ছেন সহকর্মী এনাই নাহিদ। জাতীয় সমাবেশ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর জনসংযোগ ও প্রচার মিছিল থেকে গোপালগঞ্জ হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের প্রতিহত করার আহ্বান জানান ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। গোপালগঞ্জের আমাদের জুলাই সহযোদ্ধারা তারা ওখানে একা নয়, আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি। এই লড়াই আমরা সবাই মিলে 5ই আগস্ট যেমন বিজয় নিয়েছি, শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে রাজপথে লড়াই করব। ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পতন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জে হামলার দায় সরকার এড়াতে পারে না, এজন্য প্রশাসনকে জবাব দিতে হবে। আমরা অবিলম্বে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রশাসন, সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব, গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অশনি সংকেত। দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে, এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে ভাঙচুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। ব্লকেট করা হয় ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন মহাসড়কে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সহকর্মীদের তথ্যছবিতে আপন অপুর রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে ভাঙচুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। মাদারীপুরে বুধবার বিকেলে জেলা স্বাধীনতা অঙ্গন লেক পাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়, বিভিন্ন সড়ক ঘুরে শহরের পুরান বাজারে এসে শেষ হয়। চট্টগ্রাম নগরীর 2 নং গেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ সময় গোপালগঞ্জে নেককারজনক হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। আমাদের হামলা করা হয়েছে এবং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে লীগ মুক্ত গোপালগঞ্জকে সন্ত্রাসী মুক্ত গোপালগঞ্জকে এই প্রশাসনের আমাদের দাবি থাকবে আর
গোপালগঞ্জকে আওয়ামী লীগের ফেসিবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে। বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রায় পৌনে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নোয়াখালীতেও হয় বিক্ষোভ। হামলার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী সহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। কোন একটি আলাদা ক্যান্টনমেন্ট নয় যেখানে অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে হবে। মাত্র 1 বছরের ব্যবধানে আমাদের গণঅভ্যুত্থানের নায়করা গোপালগঞ্জ আওয়ামী সশস্ত্র হামলার শিকার হয়েছে। আমরা প্রশাসনের নির্বিকার ভূমিকার জন্য ধিক্কার জানাচ্ছি। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেল 4:30টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে টাঙ্গাইলেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। আপন অপু, দেশ টিভি। রাজধানীর অলিগলি আর মহল্লায় মহল্লায় যেন ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে রাজনৈতিক দল, যাদের নেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় কার্যালয়, সমর্থক বা কর্মী। নিবন্ধন পেতে অনেকেই তৈরি করেছেন ভুয়া কমিটি। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর আরও তথ্য। এম আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক। জরাজীর্ণ এ ঘরে 2 সন্তানের সঙ্গে তারাই জন্ম দিয়েছেন দেশের নতুন এক রাজনৈতিক দল, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। নিবন্ধনের আবেদন করলেও নেই কোনো কর্মী, দলের কার্যালয় কিংবা জেলা উপজেলা কমিটি। আমরা এখন নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছি, পরবর্তীতে নিবন্ধন পেলে আর কি সামনের দিকে এগিয়ে যাব, সেটাই আমাদের দলের কার্যক্রম হবে। নিবন্ধন পাওয়ার পর আমার কাম অফিসটা আর কি নেব। সব এগুলো সব হবে পর্যায়ক্রমে। শুধু এ দম্পতি নয়, নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদন করা অধিকাংশ দলের অবস্থাই এমন। তালিকা ধরে অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে আসল চিত্র। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নামের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন আতিকুর রহমান রাজা নামের এ ব্যক্তি। আবেদনের সঙ্গে জমা দিয়েছেন জেলা ও উপজেলার একাধিক কমিটির তালিকা। তার সামনেই এসব কমিটির কথিত নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। রাজনৈতিক দল সম্পর্কে জানেনই না কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এখন আমি ওই সম্পর্কে কিছুই জানি না। আমি ন্যাশনাল সার্ভিসে ছিলাম, সেখান থেকে এরা বেকার মুক্তি পরিষদ করছে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। বেকার মুক্তি পরিষদ মনে করেন আমার এটা হচ্ছে আমাদের একটা প্রকল্প ছিল আগে ন্যাশনাল সার্ভিস, সেখান থেকে আমরা করছি মনে করেন। হাসিনা সরকারের পাইলট প্রকল্প ন্যাশনাল সার্ভিসের তালিকাকে রাজনৈতিক দলের কমিটি বানিয়ে ফেলেছেন তিনি। এই প্রকল্পটা রান হচ্ছে না, সেহেতু আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আবেদন করি। নিবন্ধন পেলে হয়তোবা সংসদে গিয়ে নিজেরাই আমরা এটা ব্যবস্থা করার জন্য সংসদে কথা বলে পার করার চেষ্টা করব। নিবন্ধনের আবেদন করা অনেক রাজনৈতিক দলেরই নেই কোনো কার্যালয়। ল চেম্বার, ট্রাভেল এজেন্সি বা অনলাইন নিউজ পোর্টাল অফিসকেই নিবন্ধন আবেদনে কার্যালয় হিসেবে দেখিয়েছেন অধিকাংশরা। আমাদের এই ফ্লোরে কোনো এরকম কোনো অফিস নেই। ডেমোক্রেটিক লীগ না, এই ধরনের কোনো অফিস নেই। স্বাধীন জনতা পার্টি না, হয়তো কোনো স্টিয়ার রুমের ভিতরে থাকলে তো এরাই বুঝবে, কিন্তু বাইরে এরকম নাই। অনেকের আবার তাও নেই। অফিস দেখতে চাইলে পরিত্যক্ত একটি রুম দেখিয়ে দেন ডেমোক্রেটিক লীগ নামের রাজনৈতিক দলের আবেদনকারীরা। কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বারবারই বিএনপির শীর্ষ নেতাদের দোহাই দেয়া শুরু করেন। আপনি যে রুমিন ফারহানার কথা বলছেন, সে তো বিএনপির নেতা, তাই না? এখন যে বিএনপিতে গেছে তাকে উদাহরণ টেনে লাভ কি? আপনার দল আছে কিনা, আপনার দলের কার্যক্রম আছে কিনা, এটা হলো বিষয়। আইন অনুযায়ী নিবন্ধন পেতে রাজনৈতিক দলের সক্রিয় কেন্দ্রীয় দপ্তর থাকতে হবে, সেই সঙ্গে 1/3 জেলায় এবং ন্যূনতম 100 উপজেলায় কার্যালয় ও কার্যক্রম থাকতে হবে।
বিশ্লেষকরা বলছেন এদের নিবন্ধনের মূল উদ্দেশ্য জোট গড়ে বড় দলগুলো থেকে অর্থ হাতানো ছাড়া আর কিছুই না। কোনো রাজনৈতিক দল না, কেন করেছে এদেরকে জিজ্ঞেস করতে হবে। সম্ভবত ওই আপনারা তাদের প্রচার করবেন, ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের রাজনৈতিক জোট করতে হয় তখন আমাদের বড় দলগুলো তো এই জোট করার একটা রাজনীতি আমাদের দেশে আছে, তখন তাদেরকে ব্যবহার করবেন যে আমার সাথে ৭৯টা পার্টি আছে বা আমার সাথে ১০২টা পার্টি আছে। এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে গাজীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ৩টি বিভাগীয় মামলাও হয়েছে। ভুক্তভোগী শিক্ষকরা বলছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ তারা। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে আব্দুস সালাম বলছেন একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এম নজরুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। কিন্ডারগার্টেন নিবন্ধনের জন্য চাপ প্রয়োগ করে স্কুল প্রতি ২ থেকে ৩ লাখ টাকা ঘুষ দাবি করেছেন গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। ঘুষ না দিলে স্কুল বন্ধের হুমকি দিয়েছেন তিনি। তার ঘুষের খরচ থেকে রেহাই পায়নি স্কুলের পিয়নরাও। এছাড়া শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও রয়েছে। উনি আমাকে বলতেছে যে আপনি তো আমাকে অফিস কিছু খরচ দিবেন, মানে ৪০,০০০ টাকা চাইছে, ৪০,০০০ টাকা চাইতে ৫-৬ টাকা কমতে পারে, আর উপরার সে কমাবে না। আমি এক পর্যন্ত স্যার আমি ১ টাকা দিতে পারবো। তাদের এই ৮,৩৩৩ টাকার বোনাসের ভিতরে ৫০০ টাকা আমাদের ঘুষ দিতে হয়েছে। এইরকম প্রশাসন আমরা তো দুর্নীতিগ্রস্ত প্রশাসন আমরা চাই না। আমাদের সামনে অফিসে বৈশাই বিভিন্ন প্রকার অমানবিক আচরণ, তারপরে অশালীন বক্তব্য, আমরা তার এইগুলোর খুবই ক্ষুব্ধ। আমরা মানে নিজেরাও খুব মর্মাহত এবং ক্ষুব্ধ এবং নির্যাতিত আমরা সবাই। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় আব্দুস সালামের বিরুদ্ধে শিক্ষকদের কটূক্তি, শিক্ষক বদলিতে অনিয়ম, বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বাণিজ্য, বই বিতরণে অনিয়ম সহ নানা অভিযোগে কয়েক দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গেল ২১ জানুয়ারি উপপরিচালক তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তবে শিক্ষা অফিসার আব্দুস সালামের দাবি তদন্তের বিষয়ে জবাব দিয়েছেন তিনি। একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিবন্ধন প্রক্রিয়াটাকে কিভাবে বিঘ্নিত করবে, কিভাবে হেনস্থা করবে বা এটাকে কিভাবে করবে, এই বিষয়টি আমার কাছে এটি হচ্ছে সত্য এবং এই বিষয়টি কিন্তু আমার উপরের কর্তৃপক্ষও কিন্তু এটি অবগত। এখানে আপনার একটা গ্রুপ, তারাই কিন্তু মেইনলি এখানে একটা বিগত দিনে একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটটি আমাদের পিছনে লেগে আছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত টিম কাজ করছে, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এগুলি অধিদপ্তর তদন্ত করে গেছে কয়েকদিন আগে, এগুলি তদন্ত হচ্ছে, যদি এটা ঘটনার সত্যতা প্রমাণ হলে শাস্তি হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আব্দুস সালামের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেনাপোল স্থলবন্দরে তীব্র জলাবদ্ধতায় পণ্য খালাস প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে যানবাহন ও নিরাপত্তা কর্মীদের চলাচল, এমনকি পণ্যবাহী ট্রাক প্রবেশের কয়েকটি গেটও বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পরিকল্পিত ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি, ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে জমে থাকা কেমিক্যাল মিশ্রিত পানিতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে শ্রমিকদের। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ছবিতে ফারজান আফরোজ রূপার প্রতিবেদন। বেনাপোল বন্দরে ছোট পণ্য পণ্যাগারে এবং বড় পণ্য ওপেন ইয়ার্ডে রাখা হয়। তবে এসব স্থাপনা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নির্মিত না হওয়ায় বৃষ্টিতে পানি নিষ্কাশনের অভাবে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পণ্যের মান নষ্ট হয় এবং চলাচলে সমস্যা হয়। এছাড়া বন্দরে বছরের পর বছর পড়ে থাকা কেমিক্যাল বর্জ্যের সাথে বৃষ্টির পানি মিলে চুলকানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দরের যে অবকাঠামো উন্নয়নমূলক কাজ হয়েছে, এই উন্নয়নমূলক কাজটা ছিল একদম অপরিকল্পিত। এই অপরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম হওয়াতে আজকে বেনাপোল বন্দরে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শ্রমিকরা বলছেন একদিন বৃষ্টি হলে প্রায় 3 দিন পানি জমে থাকে। এতে দূর দূরান্ত থেকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের। বন্দরের পানি নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একদিন বৃষ্টি হয়
তাহলে 3-4 দিন সেটা 4 সাইডে বৃষ্টি পানি জমে থাকে। একদিন যদি বৃষ্টি হয় তা 3 দিন আমরা কাজ করতে পারি না, এতে পানি জমে থাকে। পোর্ট কর্তৃপক্ষ এবং সরকার উদ্বোধন কর্তৃপক্ষ আকুল আবেদন যাতে করে যত তাড়াতাড়ি পারে পোর্টের পানি নিরসন করুক এবং আমাদের কর্মজীবী শ্রমিকদের কাজে ফিরতে পারে তার সুব্যবস্থা করার জন্য মর্জি হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলছেন তারা। জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। যে আমদানি রপ্তানি পণ্য উঠানামা এতে কিছুটা গতি কমেছে। বৃষ্টি থেমে গেলে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হলেও বেনাপোল স্থলবন্দরটির শেড ও ইয়ার্ড অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় একটু বৃষ্টিতেই পানি জমে বন্ধ হয়ে যায় পণ্য খালাস। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। স্থায়ী সমাধানের দাবি তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চিরনিদ্রায় শায়িত হলেন এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। বুধবার রাজধানীর পরিবাগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই শিল্পপতির মৃত্যুতে বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। জানাজা শেষে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার বড় ছেলে হালিফ রইস চৌধুরী। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। গেল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের খ্যাতিমান শিল্পপতি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। তিনি কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। সাইদ হোসেন চৌধুরী দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চা শিল্পের পাশাপাশি ব্যাংক, পর্যটন, পরিবহন সহ শিপিং খাতেও দীর্ঘদিন ধরে অবদান রাখেন প্রয়াত এই ব্যবসায়ী। বুধবার রাজধানীর পরিবাগে জানাজায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। কোনো ভুল করলেও স্যার সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন। একদম পিতৃতুল্য ছিলেন আসলে। তার চ্যারিটির কোনো অভাব নেই। যে গেছে গ্রামে ডান হাতে ভামাতে চ্যারিটি করতো, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, স্কুলের জন্য, গরিব দুঃখীদের জন্য। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। আমি ঢাকার ছেলে, আমি ঢাকাবাসীর পক্ষ থেকে আমার স্যারের জন্য সবার কাছে এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। এরপর বড় ছেলে হালিফ রইস চৌধুরী তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকে দোয়া করে ওনাকে মাফ করে দিবেন। মৃত্যুকালে সাইদ হোসেন চৌধুরী স্ত্রী, 2 ছেলে ও 1 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।